আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ব্যক্তিরা আমার এই ঘটনাটি শুনছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আমার এই বাস্তব জীবনের ঘটনাটি আপনি শোনার পর আপনার জীবনটা হয়তো পাল্টে যেতে পারে এবং আপনার ধারণাটাও পাল্টে যেতে পারে মানুষের প্রতি, যে মানুষ সুযোগে কিভাবে মানুষের সাথে বেইমানি করতে পারে এবং মানুষকে অসহায় থাকলে মানুষের কিরকম অবস্থা হতে পারে। সেই এই ঘটনাটি আপনি শোনার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন যে বাস্তব জীবনের ঘটনাটা কতটা ভয়ঙ্কর হয় এবং মানুষ কতটা ভয়ঙ্কর। তো আপনি এই ঘটনাটা না শুনলে আপনি বুঝতে পারবেন না। তো আশা করি ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অন্যজনকে শোনার ব্যবস্থা করে দেবেন। তো কথা না বাড়িয়ে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি শুনবেন। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শান্ত মজুমদার। আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার নানু আছে, রয়েছে আমার নানা ভাই সহ আমার একজন খালামণি। নোয়াখালী শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক চর এলাকায় আমাদের নানুর পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার নানা ছিল পেশায় একজন ছোটোখাটো মুদির দোকানদার। আমার নানুর এলাকায় আমার নানার একটা চায়ের দোকানের পাশাপাশি একটা ছোট্ট মুদির দোকান দিয়ে আমার নানা খুব কষ্ট করে জীবিকা অর্জন করত। ছোটবেলা থেকে আমি প্রচণ্ড রকমের অভাব অনটনে বড় হই এবং একটা পর্যায়ে বড় হবার পরে আমার মনের ভিতর প্রশ্ন জাগে যে আসলে আমার বাবাকে, আমি তো সবাইকে দেখতে পাই বাবার সাথে ঘুরে বেড়ায়, বাবা আছে, কিন্তু আমার বাবার আমার বাবাকে, এই জিনিসটা আমার মনে আমাকে খুব বেশি প্রশ্নবিদ্ধ করে যে আসলে আমার বাবাকে। আমার জন্ম হয়েছে আমার নানু বাড়িতে এবং সেখান থেকে আমার বেড়ে ওঠা। আমি কখনোই আমার নানা ভাইকে আমার বাবা অথবা আমার দাদা দাদি কাকা কাউকেই দেখতে পাইনি। তো একটু একটু করে আমার নানা ভাইয়ের সাথে আমার তখন সময়গুলো কাটতে থাকে। যেহেতু আমার কোনো মামা ছিল না, আমার এক খালামণি ছিল এবং আমার মা ছিল, তো সেই ক্ষেত্রে নানা আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। দেখা যায় বেশিরভাগ সময় নানার দোকানে শুয়ে বসে আমার সময়গুলো কাটতো। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই এবং বড় হতে হতে আমি আমার নানার সাথে কথা বলি যে নানা, আসলে আমার বাবাকে। আমার মনের ভিতরে খুব প্রশ্ন জাগে যে আমার বাবাকে, আমি আমার বাবার সম্বন্ধে তোমার কাছে একটু জানতে চাই। তখন জীবনের এই প্রথম আমি আমার নানার মুখে আমার বাবার নাম শুনতে পারি। আমার বাবার নাম ছিল শামশের আলী। আমার বাবা ছিল নোয়াখালী শহরেরই খুব নামি দামি একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো আমি আমার নানাকে বলি যে নানা, আমার বাবা যদি শামশের আলী খুব নাম করে একজন ব্যবসায়ী হয়ে থাকে চট্টগ্রাম নোয়াখালী শহরের, তাহলে আমরা কেন এত দুঃখে কষ্টে থাকি? আমার বাবা কেন আমাদের কাছে আসে না এবং আমার বাবা কেন আমাদেরকে বাবার কাছে নিয়ে যায় না? আমাদের জীবনটা কেন এত যন্ত্রণার মধ্যে কাটতেছে? এই প্রশ্নগুলো যখন আমি আমার নানা ভাইকে করতে থাকি, আমার নানা ভাইয়ের মুখে তখন আমি জানতে পারি আমার বাবা শামশের আলী নাকি আমার মাকে বিয়ে করে এবং আমার মা ছিল তার সেকেন্ড ওয়াইফ। তিনি প্রথম যাকে বিয়ে করে তারও একটা মেয়ে সন্তান ছিল, আমার বড় মায়ের। আমার বড় মায়ের একটা মেয়ে সন্তান থাকার পরে আমার বড় মায়ের আগের জামাই মারা যায় এবং আগের জামাই মারা যাওয়ার পরে আমার বড় মাকে আমার বাবা শামশের আলী তখন বিয়ে করে একটা মেয়ে সহ, ছোট্ট একটা মেয়ে সহ, একেবারে দুধ খাওয়া বয়সে একটা মেয়ে সহ আমার বাবা শামশের আলী তখন আমার বড় মাকে বিয়ে করে এবং আমার বড় মাকে বিয়ে করার পরে আমার বড় মায়েরই তখন নোয়াখালী শহরে 3 তলা একটা বাড়ি ছিল এবং ওই 3 তলা বাড়ির মালিক হয়ে যায় আমার বাবা শামশের আলী। তো চরম দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমার বড় মাকে বিয়ে করার প্রায় মাস 6 মাথায়, প্রায় 6 মাসের মাথায় হঠাৎ করে আমার বড় মায়ও একটা দুর্ঘটনায় মারা যায়। তখন আমার বড় মায়ের যে একটা মেয়ে ছিল, নাম ছিল আফসানা। আফসানা তখন অনেক একা হয়ে পড়ে, খুবই ছোট ছিল, তখনও প্রায় মায়ের বুকে দুধই পান করতো। ওই বয়সে যখন আফসানা মারা যায় তখন আমার বাবা খুব বিপাকে পড়ে যায় এবং ওই আফসানাও কিন্তু আমার বাবার মেয়ে ছিল না, উনিও ছিল আমার বাবার আগের সংসারের, আমার বড় মায়ের আগের সংসারের মেয়ে। এবার আমার বাবা খুব বিভাগে পড়ে যায় কিভাবে আফসানাকে লালন পালন করবে, কিভাবে আফসানাকে বড় করবে। আমার বাবা তখনও নোয়াখালীতে ব্যবসা বাণিজ্য করতো, তো আমার বাবার হাতে আসলে ঠিক এতটা সময় ছিল না যে মেয়েটাকে সময় দেওয়ার মতো, মেয়েটাকে লালন পালন করার মতো। এরপরে আমার বাবা তখন আমার এই মাকে, আমি যে মায়ের সন্তান, এই নোয়াখালীর প্রত্যন্ত এলাকায় এসে, এই চর এলাকায় এসে আমার এই মাকে বিয়ে করে। আর আমার মাও দেখতে খুব রূপসী ছিল।
একেবারে রূপে গুণে গুণান্বিত। কিন্তু আমার বাবা আমার মাকে আসলে রূপ দেখে বিয়ে করেনি, বিয়ে করেছে শুধুমাত্র আফসানাকে দেখাশোনা করার জন্য, আফসানাকে বড় করার জন্য, আফসানার খোঁজ খবর নেওয়ার জন্য আমার মাকে বিয়ে করে। এবং বিয়ে করে আমার বাবা যখন আমার মাকে তার বাসায় নিয়ে যায়, আর তখন থেকে আমার মা আফসানাকে লালন পালন করতো বা আফসানাকে বড় করতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার মায়ের পেটে আমি আসি, এবং আমার মায়ের পেটে আমি আসার পরে একদিন হলো কি যে মানে শীতকাল ছিল, শীতকালের মধ্যে আফসানা রোদ পোহানোর জন্য খুব কান্নাকাটি করতেছিল সকালবেলা, মানে খুব কান্নাকাটি করতেছে রোদের মধ্যে যাওয়ার জন্য। তখন নাকি আমার মা আফসানাকে রোদে নিয়ে যায়, এবং আফসানাকে রোদে নিয়ে গেলে পরে ওই রোদের মানে বাসার ছাদে নিয়ে যায়, বাসার ছাদে নিয়ে আমার মা তখন খেয়ের কোটা দিয়ে বাসার ছাদে আগুন চালিয়ে দেয় আফসানার জন্য। ও কান্নাকাটি করতেছিল, শীত লাগতেছিল, শীতের সকালবেলা আমার মা যখনই খড়কটা দিয়ে ওখানে আগুন লাগাই দেয়, আমার মা কেন যেন একটু নিচে আসে, এবং নিচে আসার পরে আমার মা উপরে গিয়ে দেখতে পায় আফসানার দুটো হাতই প্রায় পুড়ে গেছে, দুটো হাত প্রায় পুড়ে গেছে এবং খুব খারাপ অবস্থা, শরীরের অনেক অংশে আগুন লেগে গেছে। আমার মা যদি আর 5 থেকে 6 মিনিট লেট করতো তাহলে হয়তো আফসানাকে সম্পূর্ণ পোড়া অবস্থায় বাসার ছাদে পাওয়া যেত। তো এটি কিন্তু আমার মায়ের ভুল ছিল না, আমার মা জাস্ট একটু খামখেয়ালি করেছিল, একটু অবহেলা করেছিল, এবং মা তখন চিৎকার দেয়। তো ওই সময় মায়ের পেটে আমি ছিলাম, আমার বাবাকে তখন খবর দেওয়ায় ওই সময় আফসানাকে হসপিটালে ভর্তি করে, মেডিকেলে ভর্তি করে। এবং মেডিকেলে ভর্তি করাইলে পরে আমাদের এলাকার মানে আমার আব্বা যে বিল্ডিংয়ে থাকতো, ওই বিল্ডিংয়ের অনেক মানুষ আমার আব্বাকে উল্টাপাল্টা বুঝাইতো, বুঝিনি তো, মানুষ তো মানুষের পিছনে কথা বলে। আমার আব্বাকে বুঝাইতেছে যে তোর বউয়ের পেটে এখন নতুন মানে বাচ্চা আসবে, তো এখন তোর ওই আগের সংসারের মেয়েটাকে এই তোর বউ আসলে বাঁচিয়ে রাখতে চায় না, এরকম করে আমার বাবাকে বলে যে তোর আগের সংসারের মেয়েটাকে তোর বউ বাঁচিয়ে রাখতে চায় না, এই জন্য ইচ্ছে করে বাসার ছাদে আগুন লাগাইয়া এই ছোট্ট মেয়েটাকে পুড়ে ফেলতে চাইছিল। এমনভাবে আমার মায়ের উপরে তখন কলঙ্ক চেপে দেওয়া হয়। মা তখন এই কলঙ্কের বার সইতে না পেরে আমার আব্বার কাছে কান্নাকাটি করে বলে যে বিশ্বাস করো, এই নিষ্পাপ ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার মনে কোনো রকমের হিংসা বিদ্বেষ কোনো কিছুই ছিল না। আমি আসলে মেয়েটা শীতে কাঁপতেছিল, যার জন্য আমি বাসার ছাদে গিয়ে একটু আগুন জ্বালাইলাম এবং ওকে আগুনের মধ্যে একটু বসতে দিলাম। কিন্তু আমার ভুল হয়েছে, আমি নিচে আসা ওকে আগুনের কাছে রেখে, এটা আমি বুঝতে পারিনি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। তো যদিও প্রথম দিকে আমার বাবা আমার মাকে ক্ষমা করে দেয়, কিন্তু এরপরেও গ্রাম ওই এলাকার অন্য অন্য লোকেরা আমার বাবার কান এমনভাবে ভারী করে দেয়, আমার বাবার কান এমনভাবে ভারী করে, বাবাকে এমন করে বোঝায়, একটা পর্যায়ে আমার বাবা বাধ্য হয় আমার মাকে ছেড়ে দেওয়ার জন্য। আমি আমার মায়ের পেটে থাকি, আমার তখন আমি আমার মায়ের পেটে প্রায় 8 মাস থাকা অবস্থায় আমার বাবা তখন আমার মাকে তালাক করে দেয়। শুধু তালাকই করে দেয়, তালাক করে দেওয়ার পরে কিছু টাকা আমার মাকে দিয়ে যায়, যেটা কাবিনের টাকা দিয়ে আমার বাবা তখন আমার মাকে ছেড়ে দেয়। এবং ছেড়ে দিলে পরে আমার মা তখন আমাকে নিয়ে নোয়াখালীতে চলে আসে। এরপরে আমি দুনিয়াতে আসি, কিন্তু আমি দুনিয়াতে আসার পরে আমার বাবা কোনোভাবেই আমার কোনো খবর নেয়নি, এবং একটাবারের জন্য আমার বাবা আমার চেহারাটা পর্যন্ত দেখার জন্য নোয়াখালীতে ওই প্রত্যন্ত গ্রামে আসেনি। নানা ভাইয়ের মুখে এই কথাগুলো শোনার পরে আমার চোখের পানিগুলো তখন টলমল করতেছিল। আমি তখন সহ্য করতে পারতেছিলাম না যে কেন আমার বাবা এতটা হৃদয়বান, এতটা পাষাণ হলো, কেন উনি আমার উপরে এরকম অবিচার করলো। ওনার মেয়ে যেরকম আফসানা, আমিও তো ওনার ছেলে, তাহলে উনি আমার সাথে এই বেইমানিটা কিভাবে করতে পারলো। এবং নানার মুখে আমি এও শুনেছি আমার বাবা নাকি এরপরে আর কোনো বিয়ে শাদী করেনি, নতুন করে আর কোনো বিয়ে করেনি, নতুন করে আর কারোর সাথে আমার আব্বার কোনো রকমের সম্পর্কে জড়ায়নি। ওই আফসানাকেই কোলে পিঠে করে, আফসানার হাত পুড়ে গেছে, বুক পুড়ে গেছে, আফসানাকেই কোলে পিঠে করে আমার আব্বা মানুষ করতেছে, এরকম করে নানার মুখে শুনি। কিন্তু এরপরে না আমার ভিতরে কেন জানি ছোটবেলা থেকে আফসানাকে দেখার প্রতি একটা আগ্রহ জাগে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই। আমি তখনও কিন্তু পড়াশোনা করতাম না, এবং পড়াশোনার প্রতি আমার কোনো রকমের টান আগ্রহ কোনো কিছুই ছিল না। ছোটবেলা থেকে নানার চায়ের দোকানে চা বানাতে বানাতে আমি বড় হই। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19-এর কাছাকাছি। ওই মুহূর্তে আসার পরে আমার ছোট খালা যে ছিল, আমার খালারও কিন্তু বিয়ে হয়ে যায়। আমার খালার বিয়ে হয়ে যায়, খালাও চলে যায়। তখন পরিবারে শুধু থাকে আমার নানা, নানি, আমি আর আমার মা। তো আমার নানা তখন অনেকটা বৃদ্ধ হয়ে পড়ে, আগের মতো করে কাজ করতে পারে না, চা ঠিক মতো করে বানাইতে পারে না, মুদির দোকান ঠিক মতো চালাতে পারে না, সন্ধ্যা রাতে বাসায় চলে আসতে হয় খুল্লুর কাশে, খুব খারাপ অবস্থা। ওই মুহূর্তে আমার নানার যখন কোনো ছেলে ছিল না, আমি তখন সম্পূর্ণভাবে আমার নানার ওই সংসারে হাল ধরলাম।
নানার ওই শেষ চায়ের দোকানটাকে পুঁজি করে আমি তখন নানাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করি। এভাবে চা দোকান চালাতাম, কিন্তু মনের ভিতরে বারবার একটা প্রশ্নই জাগতো, আফসানা কেমন আছে, আমার বাবা কেমন আছে, এরকম ইচ্ছা উদ্দীপনা জাগতো। এবং আমি মাঝে মাঝে আমার নোয়াখালী শহরে যেতাম, সিনেমা দেখতাম। আমাকে আমার বাবার ঠিকানা কিন্তু কখনোই কেউ বলতো না। আমার নানা, নানি অথবা আমার মা কখনোই আমাকে আমার বাবার ঠিকানা বলতো। আমি শুধুমাত্র এটা জানতাম যে আমার বাবা নোয়াখালী শহরে থাকে, কিন্তু নোয়াখালী শহরে কোথায় আমার বাবা থাকে এটা আমি জানতাম না। এরপর থেকে আস্তে 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 করে নানাকে বুঝাতাম যে নানা আমাকে ঠিকানাটা একটু বলো না, আমার বাবা নোয়াখালী শহরে কোথায় থাকে এবং কোথায় আমার বাবার ঠিকানা একটু বলো না। এরকম করে নানাকে বুঝাতে বুঝাতে একটা পর্যায়ে আমি আমার বাবার ঠিকানা বের করতে সক্ষম হই। এবং বাবার ঠিকানা বের করতে সক্ষম হওয়ার পরে আমি আমার বাবার বিল্ডিংটা তখন প্রায় আপনার 6 তলা হয়ে গেছে। এটা ছিল 3 তলা, আমার আব্বা এটাকে 6 তলা বানাইছে, নিচে পরিশ্রম করে 6 তলা বানাইছে। এবং আমার বাবা সেখানে মোটামুটি একজন ভালো মানের ব্যবসায়িক, বিভিন্ন ধরনের কোম্পানির আমার আব্বা এজেন্ট নিয়েছে এবং ডিস্ট্রিবিউটার হয়ে বাবা খুব ভালোভাবে সেখানে ব্যবসা বাণিজ্য করতেছে। সব কিছু সেই পর্যন্ত খুব ভালোই চলতেছিল, কোনো সমস্যা ছিল না। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমি একদিন আমার বাবার বিল্ডিংয়ের সামনে গেলাম। দীর্ঘ প্রায় সারাটা দিন বিল্ডিংয়ের সামনে বসে থাকার পরে মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে আমি 19 বছর বয়সে আমার বাবাকে সর্বপ্রথম আমার দু চোখে দেখতে পেলাম। আমি দেখলাম যে পাঞ্জাবি, সাদা একটা পাঞ্জাবি পরা অবস্থায় আমার বাবা তখন একটা টুপি পরে খুব সুন্দর করে বাসা থেকে বের হয়েছে। আমি তখন পাশে বাবার মুখের দিকে তাকিয়ে আছি। আমি বাবার সন্তান, কিন্তু বাবা আমাকে চিনতে পারেনি। আমার সামনে দিয়ে বাবা খুব সুন্দর করে চলে গেছিল। আসলে এই এলাকার মানুষগুলো এমনভাবে আমার বাবার কান ভারী করেছে যে বাবা আমার কথা, আমার মায়ের কথা, এই কথাগুলো বাবা শুনতেই পারতো না, এগুলো বাবা সহ্যই করতে পারতো না। আমার মায়ের কথা কেউ যদি বলতো আমার বাবা রেগে যেত। আমার বাবার কথা একটাই ছিল যে আমি শুধুমাত্র আমার মেয়ে আফসানাকে দেখাশোনা করার জন্য ওকে বিয়ে করেছিলাম, কিন্তু আমার সে আফসানাকে আগুনে পুড়ে হত্যা করতে চেয়েছিল আমার এই বউ, যার জন্য আমার মায়ের পেটের সন্তান আমি, আমারও কোনো খোঁজখবর আমার বাবা নেয়নি। দূর থেকে বাবার চেহারাটা দেখে গেলাম। তারপর মাঝে মাঝে আমি বাবার ওই বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতাম, আশেপাশের 1-2 লোকের সাথে আস্তে আস্তে করে কথা বলতাম। এইভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি এমন একটা খবর শুনতে পাই, যেটা শুনে আমি সত্যি অবাক হয়ে যাই। আমি জানতে পারি আমার বাবা যে 6 তলা বিল্ডিংটা এবং ওই পুরো বিল্ডিংটাই নাকি আমার বাবা আমার বড় বোন আফসানার নামে লিখে দিয়েছে। আমার বড় বোন আফসান নামে বিল্ডিংটা লিখে দিয়েছে। বিল্ডিংয়ের যারা নিচে দোকান আছে, ভাড়াটি আছে, ওরা সবার মুখে শুনতাম এটা নাকি আফসানার বিল্ডিং, এবং ওই বিল্ডিংয়ের নামও ছিল আফসানা ভিলা। তো এরপর আমার বাবা সব কিছু আফসানার নামে লিখে দিয়েছে, এটা আমি বুঝতে পারি। তো এরপর আমার ভিতরে কখনোই কোনো রাগ, অভিমান, খুব কোনো কিছুই জাগে না। এরকম করে মাঝে মাঝে বাবার বিল্ডিংয়ের সামনে যায়, বাবাকে দেখে আমি একটা সময় দোকানে চলে আসি। দোকানে চলে আসতে আসতে ভাই হঠাৎ করে আমি একটা মুভি দেখি, একটা সিনেমা দেখি। ওই সময়ের আমি আলেকজান্ডার ব্রোর একটা সিনেমা ছিল, সিনেমার নামটা আমার ঠিক সঠিক মনে নাই, রাজ্জাক আলেকজান্ডার ব্রোর একটা সিনেমা। ওই সিনেমাতে আমি দেখতে পেলাম যে এরকম একটা কাহিনী আছে, সৎ বোনের সাথে প্রেম, গোপনে সৎ বোনের সাথে প্রেম, এরকম একটা কাহিনী আমি তখন দেখলাম। এবং এই কাহিনীটা দেখার পরে আমার ভিতরে তখন একটা উদ্দীপনা জাগলো। আমার ভিতরে তখন একটা প্ল্যানিং আসলো যে আমার যে সৎ বোন ছিল আফসানা, তার সাথে তো আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, সে তো আমার বাবার মেয়েও না, আমার মায়ের সন্তানও না। আমার বাবা তো আফসানার মাকে বিয়ে করেছিল আফসানা হওয়ার পরে। তো আমার ভিতর তখন এই জিনিসটা জাগলো যে আমি, আফসানার তো হাত পুড়ে গেছে, অ্যান্ড একটা মেয়ের হাত পুড়ে গেছে, বুকের অনেক অংশ পুড়ে গেছে। তা এইরকম একটা মেয়েকে তো আসলে এই সমাজের ছেলে তেমন কোনোভাবে পছন্দ করবে না বা বিয়ে করবে না। তাহলে যে কোনোভাবেই হোক আমি যদি কোনোভাবে আফসানার সাথে একটা প্রেমের সম্পর্কে জড়াতে পারি এবং আফসানাকে বিয়ে করতে পারি, তাহলে তো আমার বাবার সমস্ত সয় সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এবং যে সম্পত্তি থেকে আমার বাবা আমার মাকে বঞ্চিত করেছে, আমাকে বঞ্চিত করেছে, আমরা পুনরায় সেই সম্পত্তির মালিক হয়ে যাব। তখন মনের ভিতরে এই ধরনের স্বপ্নটা জাগলো বা এই ধরনের খারাপ ইচ্ছাটা আসছে। এবং আসার পরে আমি তখন এই বিষয়টা আমার এক বন্ধুর সাথে, আমার দোকানেই বসে, আমার দোকানেই মাঝে মাঝে আসে, আমার এক বন্ধুর সাথে আমি তখন বিষয়টা শেয়ার করলাম। এবং বন্ধুকে বললাম, পরে বন্ধু আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট দিল। আমারে বললো, শান্ত, তুই যেই কথাটা বলছিস তোর কথাটা সম্পূর্ণ ঠিক আছে এবং তুই এই কাজটা করতে পারিস, এই কাজটা খুব ভালো হবে, এতে সারা জীবন তোর মায়ের চোখের পানি তোর বাবা যে ঝরিয়েছে তার উপর তুই একটা প্রতিশোধ দিতে পারবি, একইভাবে তোর মা তোর বাপের সম্পত্তির মালিকও তুই হবি, তুই এটা কর। পরে আমি চিন্তা করলাম, আমি অজপাড়া গায়ের একটা ছেলে, করে চায়ের দোকানদারি, এবং আমি তো আসলে দেখতে অতটা হ্যান্ডসাম না, গুড লুকিং না, হ্যাঁ আমি দেখতে শুনতে ভালো, আমার চেহারা সুন্দর, কিন্তু আমি তো অত ভালো শিক্ষিত না, পড়াশোনা করতে পারি না। আমি শুনেছিলাম আফসানা নাকি পড়াশোনা করে এবং বয়সেও সে আমার থেকে অনেকটা বড়।
তো এইরকম বড় বয়সী একটা মেয়ে আমার সাথে প্রেম করবে কিনা, এই বিষয়টা তখন আমার কাছে কেমন ছিল একটু সন্দেহ সন্দেহ লাগতেছিল। সেই সময় আসলে মোবাইল ছিল, বাট ইন্টারনেটটা ওভাবে ছিল না, বাটন সিস্টেম ফোনগুলো মানুষের হাতে হাতে ছিল। তো আমি তখন ভাবলাম যে কোনো না কোনোভাবে আফসানার সাথে আমার একটা সম্পর্কে যাওয়া যায় কিনা, একটা রিলেশনে যাওয়া যায় কিনা। এই রিলেশনে যাওয়ার জন্য আমি তখন ট্রাই করতেছিলাম। একটা পর্যায়ে আমি কি করলাম, আফসানার ফোন নাম্বারটা, আর আমি কিন্তু আফসানাকে অনেকবার দেখেছি ওই যে বিল্ডিংয়ে উঠতে বা বিল্ডিং থেকে বের হইতে, আমি দেখেছি কিন্তু ও সবসময় বোরকা পরতো, এবং এমনভাবে বোরকা পরতো ওকে চিনার কোনো উপায় ছিল না। শুধুমাত্র হাত হাত মোজা পা মোজা পরতো, মানে বোঝা যাইতো না, এরকম একটা অবস্থা। তো এমন করেই আমি অনেকদিন ধরে, তো আমি তখন খুব গোপনে ওই বিল্ডিংয়ের দারোয়ানের কাছ থেকে টাকা পয়সা দিয়ে গোষ্ঠোষ দিয়ে কোনোভাবে আমি তখন আফসানার নাম্বারটা কালেক্ট করি। এবং আফসানার নাম্বারটা নেওয়ার পরে আমি যেদিন নাম্বারটা নিয়ে যাই তার পরের দিনে আমি তখন রাত্রেবেলায় প্রায় 11টা থেকে 11:30টার কাছাকাছি আফসানাকে তখন কল করি। কল করলে পরে আফসানা তখন কলটা রিসিভ করে, এবং রিসিভ করে যখন হ্যালো বলে আমি তখন কোনো কথা বলি না, আমি জাস্ট চুপ হয়ে থাকি। আমাকে বলে কী ব্যাপার, কথা বলেন না কেন? পরে আমি বললাম, আপু আপনার সাথে একটু কথা বলি, আমি বয়সে আপনার ছোট হব, কিন্তু আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি আমাকে কোনো গালি দিয়েন না, আমাকে কোনো বকা দিয়েন না। আপনি যদি আমাকে বকা দেন, গালি দেন, তাহলে আমার মনে অনেক কষ্ট যাবে। অ্যান্ড আমি আপনার সাথে একটু ভালো করে কথা বলতে চাই, একটুখানি কথা বলবো, খুব বেশি কথা বলবো না। পরে আমাকে বলে, ভাইয়া ঠিক আছে বলেন, সমস্যা নাই বলেন। তা আমাকে তখন জিজ্ঞেস করলো আপনার নাম কি? বললাম আমার নাম শান্ত, নাম যেটা আমি সেটাই বলছি। পরে বলে, ও আচ্ছা ভালো, ভাই আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি নোয়াখালীতে থাকি, অমুক জায়গায়। আমি আমার ঠিকানাটাও কিন্তু ঠিকঠাক দিয়েছি, কোনো কিছু মিথ্যা বলি নাই। পরে আমাকে বলতেছে আমার ফোন নাম্বারটা ভাইয়া কোথায় পাইছেন? আমি বলি আপু কিছু মনে করবেন না, হ্যাঁ আপনি যেভাবে চলাফেরা করেন, আপনি তো অনেকটা লম্বা এবং আপনি দেখতেও মোটামুটি অনেকটা সুন্দরী আছেন, সর্বদিক থেকে আপনি পারফেক্ট। কিন্তু জানেন, মানে চাঁদের যেরকম একটা কলঙ্ক আছে, আপনারও না সেরকমই একটা কলঙ্ক। মানে আমি আপনাকে দেখি, আমি জানি যে আপনার 2টা হাত পোড়া এবং আপনার বুকের অনেক অংশ পোড়া। এই কথাগুলো শোনার পরে তখন একটু চমকে যায়। মানে আমাকে বলে যে আপনি এসব কী করে জানেন, আমার হাত পোড়া, আমার বুক পোড়া, এগুলো আপনি কীভাবে জানেন, কার কাছ থেকে শুনছেন? আমি তখন বললাম, আপু আপনি আমার কথায় রাগ করেন না, আমার কথায় মনে কষ্ট নিয়েন না, কষ্ট পাইয়েন না, আপনি জাস্ট আমার কথাগুলো শোনেন। আমি যদি আপনাকে খারাপ কোনো কথা বলে থাকি বা আমার কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাকে বলে দিন, আমি ফোনটা কেটে দেবো। তো আমাকে বলে যে আপনি আমার এই পার্সোনালি বিষয়গুলো, এগুলো তো আসলে আমার খুব ক্লোজ মানুষ ছাড়া কেউ জানে না, আর যে আমার হাতের অনেকটা অংশ পোড়া, আমার বুকের অংশ পোড়া, এটা আপনি কীভাবে জানেন? তাই বললাম যে আসলে আমি আপনাকে একদিন দেখেছি, আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে আমি আপনাকে ওই যেখানে অনার্স করতেছেন ওইখানে আমি আপনাকে ওই ডিগ্রি কলেজে একদিন দেখেছি। তো সেখানে দেখে আমি আসলে মানে বুঝেছি যে আপনার এই অবস্থা। পরে আমাকে বলে আপনি এখানে কেন থাকেন? আমি বললাম যে নোয়াখালীর ওই জায়গায় আমার দোকান আছে, তো তা দোকানের মাল আনার জন্য আমি মাঝে মাঝে যাইতাম, এবং যে কোনোভাবেই হোক আমি আপনার সন্ধান পাই এবং আপনাকে দেখি। তো আপনাকে যদি আমার খুব মায়া লাগে, আমি অনেক কষ্ট করে আপনার নাম্বারটা ম্যানেজ করি। তো আপনি যদি কিছু না মনে করেন, আমি মাঝে মাঝে আপনাকে ফোন করে আপনার সাথে কথাবার্তা বলি, কি আপনি খুব বেশি রাগ করবেন? তো আমাকে তখন মেয়েটা বলতেছে, না দেখেন আমি তো আপনাকে চিনি না, আর আপনিও আমাকে চিনেন না, এভাবে আপনার মতো একটা মানুষের সাথে কথাবার্তা বলতে গেলে কি সমস্যা হয়ে যায়, মানে আমি না বুঝতেছি না। আমি বললাম, আপু দেখেন আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি আমার থেকে অনেক বেশি সিনিয়র হবেন, তো প্লিজ আমি আপনার ছোটো ভাই হিসাবে মাঝে মাঝে আপনার সাথে একটু কথা বলবো, অ্যাটলিস্ট কথা বলার সুযোগটা আমাকে দিন। পরে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি ফোন দিন। এইটুকুই সেদিন তার সাথে আমার কথা হয়, এবং এরপর থেকে আমি মাঝে মাঝে তারে কল দিতাম এবং ও কল রিসিভ করতো এবং আমার সাথে খুব ভালো করে কথা বলতো, কখনো কোনো রুড বিহেভ করতো না, কোনো খারাপ ব্যবহার করতো না, কোনো খারাপ আচরণ করতো না, মোটামুটি সবসময় খুব ওই নম্র ভদ্রভাবেই আমার সাথে কথা বলতো। এবং ওর সাথে যখন আমার কথা হতো, আমার কাছে মনে হয় যে এতটাই মধুর হয়ে কথা বলতো যে আমি ওর খুব পরিচিত। এভাবে প্রায় 15-20 দিনের মতো আমি ওর সাথে কথা বলি, এবং কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তার সাথে দেখা করব, নোয়াখালী শহরে যাব। কিন্তু দেখাটা যে আমি করতে যাওয়ার মনে অনেক ভয় কাজ করতেছে, অনেক ভয় কাজ করতেছে। কেন আমি সেটা বলি, অনেকের মুখে শুনতাম বা অনেকেই বলতো আমি নাকি দেখতে কিছুটা আমার বাবার মতো, মানে প্রায় অনেকটাই আমার বাবার মতো হয়েছি। তো আমার ভয় লাগতো যে আমি যদি ওর সাথে দেখা করতে যাই, ও যদি আমাকে চিনে ফেলে, বা যেহেতু আমার চেহারাটা কিছুটা আমার বাবার মতো, তাহলে যদি আমাকে বুঝে যায় বা আমার মা সম্বন্ধে যদি ও জেনে থাকে, তাহলে তো খুব বড় সমস্যা। যেমন আমার মা সম্বন্ধে তো জানবেই যে ওর এরকম একটা মানে 2টা হাত পুড়ে গেছে, তা ও তো আমার মা সম্বন্ধে জানবে। আমার খুব ভয় লাগতো। তো আমাকে সবসময় বলতো যে শান্ত আপনি আসেন, আমি আপনাকে একটু দেখি, আমরা ফোনে এতদিন ধরে কথা বলি, আমরা একই জেলা শহরে থাকি, তাহলে আপনার সাথে কি আমার দেখা হতে পারে না? আমি একটু অ্যাটলিস্ট আপনার সাথে একটু দেখা করি, আপনি একটু আসেন।
মানে সবসময় সে আমাকে বলতো আসার জন্য। তা আমার মনের ভিতর খুব ভয় কাজ করতো। আমার কাছে মনে হতো যে গেলে হয়তো সে আমাকে চিনে যাবে, এবং চিনে গেলে হয়তো সে আমার সাথে আর কখনো কথা বলবে না, বা হয়তো তার বাবাকে দিয়ে আমাকে শাসন করাবে, আমাকে মারবে। এই ভয়ে আমি তখন তার সামনে যাইতাম না। এমন করে সামনে যেতে না যেতে, মানে না যাইতে যেতে একটা সময় সম্পর্কটা প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেছে। মানে মনে হয় যেন সম্পর্কটা মরে যাবে, এমন একটা পরিস্থিতি। খুবই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে তখন সময়গুলো কাটতেছিল। একটা পর্যায়ে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে তার সাথে দেখা হওয়া ছাড়া তো আমি কোনো কিছু করতে পারবো না। আর একটা একটা বিষয় এরকম হয়ে গেছে যে আমি যে তার সাথে দেখা করি না, সে কিন্তু আমাকে অনেক ডাউট বা সন্দেহ করতে শুরু করে। আমাকে ভাবে আমি হয়তো ফেক বা আমি নকল, আমি এই জন্য তার সাথে তার সামনে যাই না, তার সাথে কথা বলি না। মানে সে আমাকে অনেক ভুয়া লোকও ভাবতে শুরু করে। তো এরকম করতে করতে আমি একটা পর্যায়ে ভাবলাম যে ঠিক আছে, যেহেতু এরকম করেই বলতেছে, আমি একদিন তার সাথে দেখা করব। হয় সম্পর্ক থাকবে, না হয় সম্পর্ক যাবে। এখন সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে তো আমি তার সাথে দেখা না করে থাকতে পারবো না। পরে একদিন সমস্ত রিস্ক নিয়ে তার সাথে আমি দেখা করার জন্য যাই। ওদের কলেজ ক্যাম্পাসের সামনেই একটা ছোট্ট আপনার কাবাব শপের মতো একটা শপ ছিল, কাবাবের দোকান। ওই কাবাবের দোকানে আমাকে আসতে বলে এবং আমি ওর সাথে দেখা করার জন্য ওই কাবাবের দোকানে যাই। তখন আমার বুকের ভিতরটা ধুপ ধুপ করে কাঁপতেছিল। আমার কাছে মনে হচ্ছিল এই মনে হয় আমি ধরা খেয়ে যাব, এই বুঝে আমি ধরা খেয়ে যাব। মানে সবসময় নিজের মনের ভিতরে এই ধরনের ভয়টা কাজ করতো। তো সব ভয়কে জয় করে আমি তার সাথে দেখা করে তার সামনে যাই। কিন্তু সুখের বিষয় বা সৌভাগ্যের বিষয় হচ্ছে এইটা যে ও আমাকে চিনতে পারে না। যখন আমার সামনে এসে আমার সাথে খুব ভালো করে কথা বলে, আমি যে ওর সৎ ভাই এটা কোনোভাবেই ও বুঝতে পারে না। এবং বুঝতে না পেরে এরকম করে আমি তার সাথে অনেক দিন দেখা করি এবং ফোনে কথা বলি। ও আমাকে সবসময় বলে যে শান্ত, তুমি তো আমার বয়স অনেক ছোট হবা, এবং আমার বয়সে হিসাব করতে গেলে তোমার বয়সটা অনেক কম, কিন্তু এরকম কম বয়সে তুমি কেন আমাকে পছন্দ করলা? এবং আমার দুইটা হাত নাই, আমি একরকম একজন প্রতিবন্ধী, এরকম একটা প্রতিবন্ধী মেয়েকে কেন তোমার পছন্দ করতে হবে? এরকম করে আমাকে বলতো। আর আমি একটু সবসময় একটা কথাই বলতাম যে তুমি যে একজন প্রতিবন্ধী, এই জন্যই তোমাকে আমার ভালো লাগতো। তুমি যে একজন প্রতিবন্ধী, এই জন্যই আমি তোমাকে পছন্দ করি। আমার কাছে কেন জানি মনে হয় যে এই প্রতিবন্ধী মানুষটাই আমার, এই প্রতিবন্ধী মানুষটাকে নিয়ে আমি সারা জীবন থেকে যাব। এরকম করে আস্তে 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 করতে করতে তার সাথে একদিন দুই দিন ফোনে কথা বলা, মাঝে মাঝে নোয়াখালী শহরে যাওয়া, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাবার খাওয়া, এবং ও আমার পিছনে প্রচুর টাকা ব্যয় করতো। এটা খুব সত্য কথা। মানে আমি কিন্তু কখনোই তার পিছনে কোনো টাকা খরচ করতাম না, কারণ আমি তো দেখা যায় দোকানে থাকতাম, দোকান চালাইতাম, সবসময় অনেক অভাবে থাকতাম। আমার নানা ভাই আছে, নানু আছে, ওদের ওষুধের খরচ দেওয়া লাগতো, মায়ের ওষুধ খরচ, পুরো সংসারটা ছোট্ট এই দোকানের উপরে ডিপেন্ড ছিল। তো আমার কাছে তেমন কোনো টাকা পয়সা থাকতো না। আমি ওকে বলতাম যে আমি গ্রামে একটা ছোট্ট চায়ের দোকান দিয়েছি, আমি সবসময় তার কাছে সত্য কথা বলতাম। পরে ও কখনোই আমার কাছ থেকে কোনো টাকা নিত না, বা টাকার কোনো প্রেশারও আমাকে দিত না। এবং যত টাকা পয়সা খরচ করা দরকার ও নিজেই করতো, নিজে নিজে টাকা পয়সা খরচ করতো, নিজে নিজে সব কিছু করতো। তো আমি নোয়াখালী শহরে যেতাম, ওরে নিয়ে মুক্ত বাতাসে উঠতাম, সিনেমা দেখতাম, ঘুরতাম ফিরতাম, খেতাম। এরকম করতে করতে আমাদের দুজনের মাঝে এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং যেই সম্পর্কটার নাম আমি দিয়েছি ভালোবাসার সম্পর্ক। আমি আমি তখন আফসানাকে খুব ভালোবেসে ফেলি। আফসানা কিন্তু তখন পর্যন্ত জানতো না যে আমি ওর সৎ ভাই, এটাও জানতো না। এরকম করে সম্পর্কটা যেতে একটা পর্যায়ে আমি তখন পরিকল্পনা করলাম, আমার যে পরিকল্পনা সেটা তো হচ্ছে আফসানাকে বিয়ে করা, এবং আফসানাকে বিয়ে করতে পারলেই আমার মানে 16 কলা পূর্ণ হবে, বা আমি আফসানাকে বিয়ে করতে পারলেই সব কিছু ঠিক হবে। তো এবার আমি আফসানাকে বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাব দিলাম। মানে প্রায় 1 বছর মতো সম্পর্কটা চলে। আফসানার তখন প্রচুর এদিক সেদিক থেকে, মোটামুটি যেহেতু ওর বাপের বাড়ি আছে এবং বাড়িটা ওর নামে লেখা বা ওর নামে দেওয়া, তো এই জন্য দেখা যায় যে প্রচুর বিয়ের প্রপোজাল ওর জন্য আসতো, বিয়ের ঘর আসতো। এখান থেকে ওইখান থেকে ভালো ভালো বিয়ের ঘর আসতো, বাড়ির মালিক হয়ে যাবে মেয়েকে বিয়ে করলে, এই জন্য ঘর আসতো। তো আমি তখন তারে বললাম যে আফসানা, যেহেতু চারদিক থেকে তোমার জন্য ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছে, এখন কোন সময় তোমার বিয়ে হয়ে যায় আমি তো সেটা বুঝি না, আর তোমার বিয়ে হয়ে গেলে তো আমি বাঁচবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি একটা পলক বাঁচতে পারবো না, নিঃশ্বাস নিতে পারবো না। তো একটা কাজ করে চল আমরা দুজনে বিয়ে করে ফেলি। এটা বলা মাত্রই ও তখন হঠাৎ করে কেমন জানি একটু চুপ হয়ে যায়। আমাকে বলে বিয়ে তো আমরা অবশ্যই করব, এটা তো বিষয় না, কিন্তু এইভাবে কেন? আমি তখন বললাম এইভাবে মানে? ও আমাকে বলতেছিল যে আমরা পালিয়ে কেন বিয়ে করব, আমরা গোপনে কেন বিয়ে করব? আমরা যদি বিয়ে করি তাহলে আমরা অবশ্যই পারিবারিকভাবে করব, সবাইকে জানিয়ে শুনিয়ে বুঝিয়ে ধুমধাম করে আনন্দ ফুর্তি করে আমরা বিয়ে করব, আমরা কেন এভাবে বিয়ে করব? আমি তখন বললাম যে তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি তো জানো আমি খুবই গরিব, গ্রামে একটা চায়ের দোকানদার, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও নাই। এরকম শিক্ষা দীক্ষা ছাড়া গ্রামের একটা ছেলের কাছে গিয়ে তোমার বাবা তোমার মতো এরকম একটা মেয়েকে আমার হাতে তুলে দিবে? ও
ও তখন আমার দিকে তাকায় বলে, আচ্ছা তুমি কি জানো না শান্ত, যে আমার দুটো হাত থেকেও নাই এবং আমার বুকের অনেক অংশ পোড়া, আমি একরকম হচ্ছে গিয়া তোমার মানে প্রতিবন্ধী। তো আমার তো একটা দুর্বল স্থান আছে, তো সেখান থেকে সমস্যা নেই, আমি আমার বাবাকে ম্যানেজ করতে পারবো। আমার বাবা যথেষ্ট পরিমাণের ভালো মনের একজন মানুষ। আমি যদি একবার শুধু আমার বাবার হাত ধরে গিয়ে বলি যে আব্বা আমি একটা ছেলেকে ভালোবাসি, আমার বাবা কিন্তু কোনোভাবে আমাকে খালি হাতে ফিরাই দিবে না। আমি বলা মাত্রই আমার বাবা আমার কথায় রাজি হয়ে যাবে। সো আমি চাই কি জানো, যে তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দাও, আমি আমার বাবাকে তোমার বাসায় পাঠাবো। বা তুমি একদিন এসে আমার বাবাকে সাথে কথা বলো, বা তোমার, তো তুমি বললে তোমার মা আছে, তোমার বাবা মারা গেছে, তো তোমার মাকে নিয়ে তুমি আমাদের বাসায় আসো, অথবা তোমার নানা নানুকে নিয়ে তুমি আসো। এভাবে যখন ও আমাকে বললো, আমি তখন ভাই চুপ হয়ে গেলাম। মানে চুপ হয়ে গেলাম এটা ভেবে যে আমি আসলে কিভাবে ওর সামনে যাব, বা কিভাবে আমি আমার মাকে ওর সামনে, ওর বাবার সামনে প্রেজেন্ট করাবো। এটা তো আসলে কোনো অবস্থায় হতে পারে না, এটা তো সম্ভব না। আমি তখন চুপ করে রইলাম। ও আমাকে বলতেছে, কি বললাম আমি তোমারে, তুমি তোমার মাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসো, অথবা তোমার নানা নানিকে পাঠাও। এভাবে সম্পর্কটা সামনে দিকে যাচ্ছে। ও আমাকে বারবার প্রেশার দিচ্ছে। কি বললো, আমি তোমাকে কি বললাম শান্ত, কিন্তু আমি কোনোভাবে আমার মাকে অথবা আমার রিলেটিভকে তো আমি ওর কাছে নিয়ে যেতে পারবো না। এরকম করতে করতে নোয়াখালীর একটা পরিবারের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। মানে ভালো সম্পর্ক বলতে, নোয়াখালী বলতে তারা নোয়াখালী শহরেও থাকে, গ্রামেও থাকে। মানে উনি আগে স্কুল মাস্টার ছিল, নোয়াখালীতে একটা স্কুলে মাস্টারি করতো, এখন মোটামুটি রিটায়ার্ড হয়ে গেছে। তো উনিও একটু বৃদ্ধ আছে এবং ওনার ওয়াইফটা অনেকটা বৃদ্ধ। তো আমার দোকানের পাশে ওনারা তখন থাকতো আর কি, ওনাদের বাড়ি। আমি ওনাদেরকে দাদা দাদি বলতাম এবং মানে নানা নানি বলতাম ওনাদেরকে, এবং খুব আদর করতাম। মাঝে মাঝে আমার দোকান থেকে এটা ওইটা অনেক মালামাল আমি ওদের বাসায় দিয়ে আসতাম। তো এরকম করে ওনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সূত্র ধরে একদিন আমি আমার এই স্কুল মাস্টার নানাকে আমি শান্তার মানে আফসানার বিষয়টা পুরোপুরিভাবে জানাই, যে এইরকম একটা ঘটনা সব কিছু জানে। এবং সব কিছু জানানোর পরে মানে উনি তখন মানে আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থাকে। উনি আমাকে বলে, এটা তো সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। আমি বললাম, হারাম হলো কি করে? ও তো আমার মায়েরও কোনো, আমার মায়ের সাথে ওর কোনো ব্লাডের সম্পর্ক নাই, ইভেন আমার বাবার সাথে ওর কোনো ব্লাডের সম্পর্ক নাই। উনি তো হচ্ছে, ও তো হচ্ছে ওর মাও আলাদা, ওর বাপও আলাদা। তাহলে আমি কেন ওকে বিয়ে করতে পারবো না? উনি আমাকে বললো, শত হলেও এটা তো সৎ বোন, পরিচিতি পরিচয় বললে এটা তো সৎ বোন, আর কোনো সৎ ভাই তার সৎ বোনকে বিয়ে করতে পারে না। আমি তখন নানার পায়ে ধরে বললাম যে নানা, আজকে বহু বছর আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ করতেছে। আমার মা আমাকে কোনোদিনও এক মুঠো ভাত ঠিক মতো খেতে দিতে পারে নাই। আমার নানা ভাই খেয়ে না খেয়ে খুব কষ্ট করে আমাকে বড় করে, অথচ আমার বাবার এত বড় বিল্ডিং, আমার বাবা লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ভাড়া পায়। ভাড়ার সব টাকাই আমার বাবা, এই ভাড়ার সব টাকায় আমার আমার বাবা ওই বিল্ডিংটা পর্যন্ত আমার বোনের নামে, আমার সৎ বোন আফসানার নামে লিখে দেয়। তাহলে কি আমি আমার বাবার কাছে কোনো প্রপার্টি পাই না? আমার বাবা তো আমাকে কোনো কিছুই দেয়নি, আমি তো আমার বাবার সন্তান। আমার ওই স্কুল মাস্টার নানা তখন আমাকে বলে, তাহলে শান্ত তুমি একটা কাজ করো, তুমি থানায় গিয়ে তোমার বাবার নামে মামলা দায়ের করো, এবং মামলা করো তোমার বাবার নামে। তোমার বাবা কেন তার বিশাল সম্পত্তি কেন সে অন্য কারো নামে লিখে দেবে? অন্য কারো নামে কেন লিখবে? এই সম্পত্তির মালিক তো তুমি, তো তোমাকে তো দেওয়ার কথা। বাট আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়, মানে কি করতে পারি। আর আমি নানারে বললাম যে নানা, আপনি যে মামলা মোকদ্দমার কথা বলতেছেন, মানে আমি কি আর মামলা করে আমার ওই বাবার সাথে পারবো? আমি তো কখনোই আমার বাবার সাথে মামলা করে ফাইটিং করে পারবো না। আমার পক্ষে আমার বাবার সাথে মামলা করে যেটা সম্ভব না। আমার কাছে একটা রাস্তায় খোলা আছে, সেটা হচ্ছে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। উনি আমাকে বললেন, আমি কী ধরনের সাহায্য করতে পারি? আমি বললাম, আপনি আমার নানা নানি হয়ে একটা সময় হচ্ছে আফসানার বাবার কাছে যান, এবং আপনি আফসানার বাবার কাছে গিয়ে আমার বিয়েটা ঠিক করেন। আমি আপনার নাতি হয়ে আফসানাকে বিয়ে করতে চাই, এবং আফসানাকে বিয়ে করার পরে একটা পর্যায়ে না হয় সব কিছু জানার সমস্যা নাই, কিন্তু আমি আগে আফসানাকে বিয়ে করে ফেলতে চাই। তো ওই নানা তখন আমারে বলে, বিষয়টা আসলে তুই যেমনভাবে দেখতেছি বিষয়টা তেমন না। একজন লোক তার মেয়েকে তোর কাছে বিয়ে দিবে, তাহলে তুই সে অবশ্যই জিনিসটা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই ছাড়া তো আর তোর কাছে মেয়ে বিয়ে দিবে না। আর যাচাই বাছাই যদি করতে যায় তাহলে তো ধরা খেয়ে যাবে যে আমি তোর ফেক নানা। আর যদি এটা যদি ধরা খেয়ে যাস তাহলে তোর আরও বড় সমস্যা হবে। আমি বললাম, না না আমি জানি আমার অনেক বড় সমস্যা হবে, কিন্তু আমাকে তো একটা রিস্ক নিতে হবে, এবং রিস্ক যদি আমি না নিই তাহলে তো আমি আফসানাকে পাবো না। আফসানাকে পাওয়ার জন্য হলেও আমাকে একটা রিস্ক নিতে হবে। এবং নানাকে যখন এরকম করে আমি বোঝাচ্ছিলাম, নানা অনেকক্ষণ ধরে চুপচাপ থাকে, কোনো কথা বলে না, এবং বেশ কিছুক্ষণ পর আমাদের বলতেছে, ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, তবে আমার কাছে কেন জানি মনে হয় এই কাজটা করাটা ভালো হবে না। আমি তখন বললাম যে নানা, ভালো খারাপের বিষয়ে আমি জানি না, ভালো হবে কি খারাপ হবে এটুকু আমি বুঝি না, বাট আমি শুধু এটুকুই বুঝি যে আপনি আমার জন্য একটু হেল্প করেন। আপনি তো জানেন আমি একরকম একটা ইতিম ছিলাম, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাকে সাহায্য করেন। একটা পর্যায়ে নানা তখন আমার এই প্রস্তাবে রাজি হলো, এবং পরিপূর্ণভাবে রাজি হয়ে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে বলতেছিস আমি সেভাবেই করব।
এবং নানা রাজি হওয়ার পরে আমি তখন কি করলাম, আমার আমার ওই নানা নানিকে একদিন আফসানাকে আমি আগেই বলে দিলাম যে আমি যে তোমার বাবার কাছে যাব, তোমার বাবা মানে তুমি কিন্তু তোমার বাবাকে আগেই ম্যানেজ করে রাখবা, সব কিছু ঠিক করে রাখবা। তো আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার বাবার গায়ে তো আমার রক্ত, তাই না? একটা বাবা তো তার সন্তানকে দেখলে চিনে যেতে পারে বা চিনতে পারে, এই ভয়ে মানে আমি খুবই ভীত ছিলাম। আমি যখন আমার বাবার সামনে যাই, আমি জানি না আপন ভাই আপনি বিশ্বাস করবেন কিনা, আমার শরীরের মানে আমার শরীরটা তখন ধরপড় করে কাঁপতেছিল। আমি আমার বাবার সামনে যাওয়ার আগে দাড়ি রেখে দিই, দাড়ি রাখি, মোচ রাখি, যাতে আমাকে একটু কম চিনা যায়, এমনভাবে আমি আমার বাবার সামনে যাই। এবং আমি আমার বাবার সামনে যে গিয়ে যখন বসা মাত্র আমার বাবা তখন মানে আমাকে জাস্ট দেখে, এই প্রথমেই মানে উনি আমাকে একটু ভালো করে দেখে, এবং ভালো করে দেখে উনি আমার ওই যে দুই নানা নানি মানে কথিত নানা নানি যাদেরকে আমি বানিয়ে নেই, তাদের সাথে উনি কথাবার্তা বলে, তাদের সাথে উনি কথাবার্তা বলে উনি বলে যে আপনাদের ছেলের নাম্বারটা আমাকে দিয়ে যান এবং আপনারা চলে যান। আমাদেরকে ওখানে খুব মানে আদর আপ্যায়ন করে, ভালোবাসে। সত্যি কথা, আমরা পেট ভরে খাওয়া দাওয়া করি, সবার সাথে খুব ভালো করে বিহেভ করে আমরা ওখান থেকে চলে আসি। এবং আফসানাও তখন খুব খুশি হয় যে না, এবার সম্ভবত সব কিছু ঠিক হয়ে গেছে, ওর বাবা মনে হয় কোনো কিছু মানে মেনে নিয়েছে, বা ওর বাবাও আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে ওখানে। ওই দিনে যেদিন আমি নোয়াখালী থেকে চলে আসি, আফসানা বাবার সাথে কথাবার্তা বলে উনি বলে ফোনের মাধ্যমে জানাবে, ঠিক সেদিনে উনি রাত্র প্রায় 1টার দিকে আমার নাম্বারে কল দেয়। আমার নাম্বারে কল দিয়ে আমাকে বলতেছে যে তোমার নাম কি, এরকম করে আমাকে বলে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, আমি বলে যে আমার নাম শান্ত। তা বলে শান্ত তুমি কি আমাকে চিনো, এমন করে আমাকে বলে। মানে এবং ওনার কথাবার্তাগুলো জানি কেমন মানে একটু সন্দেহজনক, মানে একটা মানুষ সন্দেহ করলে যেরকম করে কথা বলে না, ঠিক এরকম করেই কথা বলতেছে যে শান্ত তুমি কি আমাকে চিনো। আমি তখন বললাম যে না আঙ্কেল, আমি আপনাকে তো চিনি না, বা আমি তো আপনাকে এই প্রথম দেখছি। পরে আমাকে বলে যে না তুমি আমাকে চিনো, তুমি মিথ্যা বলতেছো। আমি বললাম না না আঙ্কেল, আমি আপনাকে চিনি না, মিথ্যা কেন বলবো, এখানে মিথ্যা বলে কি আছে। উনি আমাকে বলে আমি কিন্তু তোমাকে চিনি। যখন উনি আমাকে বলে যে উনি আমাকে চিনে, ভাই তখন আমার বুকের ভিতরটা মনে হয় ধুপধুপ করতেছে যে আল্লাহ, উনি আমাকে চিনে গেছে, তার মানে আমি যেন সন্তান উনি বুঝে গেছে। মানে আমি তখন একদম চুপ হয়ে যাই। আমি তখন বলি যে আঙ্কেল কীভাবে চিনেন আমাকে? বলে তোমাকে আমি বেশ কয়েকদিন দেখেছি, অনেক দিন ধরে দেখেছি, তুমি আমার বাসার সামনে ঘোরাফেরা করতে। আমার মনে হয় তখন আমার কলেজে একটু পানি আসে। আমি বলি আঙ্কেল আমি তো আফসানাকে পছন্দ করি, ওকে ভালোবাসি, তা ওকে দেখার জন্য আমি মাঝে মাঝে আপনার বাসার সামনে যেতাম, সেখান থেকে হয়তো আপনি আমাকে দেখছেন। পরে আমাকে বলে যে আফসানা তো একজন প্রতিবন্ধী, তার 2টা হাত পোড়া এবং তার বুকের অনেক অংশটাই পোড়া। আমার মেয়েটাও দেখতে আসলে অত যে টপ সুন্দরী তাও না। এরকম একটা প্রতিবন্ধী মেয়েকে তোমার মতো হ্যান্ডসাম একটা ছেলে কেন বিয়ে করতে চাও? তুমি তো আরও কোনো ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারবা, তোমার পক্ষে তো যে কোনো একটা ভালো মেয়েকে বিয়ে করা সম্ভব, তা তুমি আমার প্রতিবন্ধী মেয়েটাকে কেন বিয়ে করতে চাও? ওনার কথা শুনে আমি তখন চুপ হয়ে গেলাম, এবং চুপ থেকে অনেকক্ষণ তারপর আমি বললাম যে আঙ্কেল আসলে আফসানার ওই যে আফসানার যে প্রতিবন্ধী, এটার জন্য আমি আফসানাকে পছন্দ করেছি, এটার জন্য আমি আফসানাকে ভালোবেসেছি, আফসানাকে আমার ভালো লাগে, এবং ও প্রতিবন্ধী হোক এতে আমার কোনো আপত্তি নেই। আর আমিও তো আঙ্কেল আপনি জানেন আমি অত দূর পড়াশোনা করতে পারি না, আমি গ্রামের একজন চায়ের দোকানদার। তুমি আমাকে বলো আচ্ছা ঠিক আছে, সব কিছুই মানলাম, তুমি আফসানাকে পছন্দ করো, আমি পছন্দ করে আফসানাকে বিয়ে, তুমি আগামী দিন সকাল 10টায় অমুক জায়গায় একটু আসো। মানে উনি আমাকে একটা জায়গার ঠিকানা দিয়ে তুমি এই জায়গার মধ্যে আসো। তো ঠিকানা দিলে তখন ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, আমাকে ওই জায়গার মধ্যে কেন যেতে বলে, না আমাকে মারবে কিনা বা কোনো কিছু কিনা। পরে আমি তারপর বললাম যে ঠিক আছে আঙ্কেল আমি আসবো। তো আফসানা তো ওই রাতে ঘুমিয়ে যায়, সকালবেলা আমাকে ফোন দিয়ে বলি যে গতকালকে রাতে তোমার আব্বার সাথে আমার এই কথা হয়েছিল, তো তোমার আব্বা তোমাকে অমুক জায়গায় যাইতে বলছে। আমাকে বলে সমস্যা নাই তুমি যাও না। আমি বললাম গেলে পরে যদি তোমার আব্বা কোনো ঝামেলা করে, আমি তো গরিব, দেখা গেলো আমাকে মেরেও ফেলতে পারে, আমাকে মেরে ফেলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, এমনটাও তো হতে পারে। আমাকে বলতেছে দেখো আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, আমার বাবা এই চরিত্রের মানুষই না, আমার বাবা যথেষ্ট পরিমাণে নম্র ভদ্র এবং খুব ভালো মনের একজন মানুষ। তুমি বারবার আমাকে আমার বাবাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতেছো, খারাপভাবে কথা বলতেছো। আমার বাবা ওই রকম লোক না, তুমি এরকমটা মনে করো না, তুমি প্লিজ আসো, এবং তুমি শিওর থাকো যে তুমি যদি আসো তাহলে তোমার কিছুই হবে না। এরপর আমি তখন আস্তে আস্তে করে ওনার ওইখানের মধ্যে আমি যাই, ওনার মানে ওই যে জায়গায় আমাকে যেতে বলে সে জায়গায় যাই। সকাল প্রায় 11টার দিকে ওনার সাথে দেখা হয়। দেখা হলে পরে তখন আমাকে সরাসরি দেখে আমাকে বলে তোমার ভোটার আইডি কার্ডটা আমাকে দাও। তো আমি বলি আঙ্কেল আমি তো ভোটার আইডি কার্ড আনি নাই। পরে বলে ভোটার আইডি কার্ড আনো নাই? বলে না। তো আমাকে বলে তোমার পরিবারে কে আছে? আমি বললাম মা আছে, নানা আছে, নানি আছে। বলে তোমার মাকে একটু কল দাও।
মানে আমি তখন কি বলবো আসলে, আমার বলার মতো ভাষা নাই, মানে গলাটা শুকিয়ে গেছে। আমি বলি, আঙ্কেল আমার মায়ের নাম্বারটা তো, আমার মা তো ফোন ইউজ করে না। পরে বলে, তোমার মা ফোন ইউজ না করুক, ওই এলাকাতে তো অনেক মানুষ আছে যারা মোবাইল ইউজ করে, প্রত্যেকের হাতেই ফোন আছে, তুমি কাউকে না কাউকে ফোন করো, ফোন করে বলো তোমার মাকে দেওয়ার জন্য। আমি তখন বললাম যে আঙ্কেল দেখেন, আসলে ওই বাসায় মানে আমাদের এলাকার কারো ফোন নাম্বার আমার কাছে এই মুহূর্তে নাই। আমার মোবাইলটা কিছুদিন আগে ডিস্টার্ব করছিল, ঠিক করছিলাম, ফোন নাম্বারগুলো চলে গেছে। এটা বলে বলে হলো, তুমি ফোনটা আমার কাছে দাও। ফোনটা তখন আমি ওনার হাতে দিলাম, বাটনওয়ালা একটা ফোন ছিল। ওই তখন ফোনটা টিপতেছে, টিপে বলতেছে, এই নাম্বারগুলো কার? এই যে এত নাম্বার ফোনের মধ্যে সেভ করা, আর তুমি আমাকে বলতেছো যে তোমার মায়ের নাম্বার তোমার ফোনে নাই, তোমার রিলেটিভ কারো নাম্বার তোমার ফোনে নাই, এই নাম্বারগুলো কার? এবং এমন সময় উনি একটা নাম্বার পেলো যেটা মা দিয়ে সেভ করা। আমাকে বলে, এটা কার নাম্বার? আমি তখন বললাম যে মহিলাটাকে আমি মা ডাকছিলাম, হ্যাঁ এই মহিলার নাম্বার। পরে আমাকে বলে, তোমার আপন মায়ের নাম্বার, তোমার পেটে ধরা মায়ের নাম্বার তোমার মোবাইলে নাই, তুমি অন্য কোন মহিলাকে মা ডাকছো, সেই মহিলার নাম্বার ফোনে সেভ করে রেখেছো। আচ্ছা ঠিক আছে, আমি এই মহিলাটার সাথে একটু কথা বলি। এই বলে তখন ফোনটা দেয়, এবং ফোনটা দেওয়ার পরে আমার মা তখন কলটা রিসিভ করে যখন হ্যালো বলে, এবং হ্যালো বলার সাথে সাথে আমি ওনার কাছ থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে যাই। এবং টান দিয়ে নিলে পরে ওনার চোখের পানিগুলো তখন টলমল করতে থাকে, উনি আমার দিকে তাকায় থাকে। উনি আমাকে বলে, শোনো শান্ত, বাবা তার সন্তানকে চিনবে না, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে একটাও নাই, আর এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটতে পারেও না। আমি বললাম, মানে? উনি আমাকে বলে, তুমি যে আমার সন্তান, আমি তোমাকে অনেক আগেই দেখে চিনেছি, তুমি যে আমার সন্তান আমি অনেক আগেই জানি, কিন্তু তোমার মায়ের উপর আমি খুব রাগান্বিত। তোমার মা প্রতিশোধ পরায়ণ একজন মহিলা, সে পারে না এমন কোনো কাজ নাই। তুমি তো তোমার মায়ের সন্তান, আসলে আমার কাছে তো বড় হওনি, আমাকে তো চিনেও না, মায়ের কাছে বড় হয়েছো, এই জন্য মায়ের মতোই প্রতিশোধ পরায়ণ একটা ছেলে হয়েছ। তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার ওই অসহায় মেয়ে আফসানাকে বিয়ে করতে চাচ্ছ। তোমার মা এই মেয়েটাকে আগুনে পুড়ে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ হয়তো মেয়েটা মাসুম বাচ্চা ছিল, তার মায়ের দয়ায় তাকে বাঁচিয়ে দিয়েছে। আজকে তুমি শান্ত এই মেয়েটাকে বিয়ে করে তাকে হত্যা করতে চাচ্ছ। তুমি আর তোমার মা কেন আমার মেয়েটাকে নিয়ে এত হিংসা করে, একটু বলো তো বাবা। ভাই আমার মুখে তখন কোনো কথা নেই, জাস্ট নিচের দিকে তাকিয়ে আছি আর চিন্তা করতেছি আমি কি বলবো। মানে আমার একবার ইচ্ছে করতেছিল যে আমি চেয়ারটা থেকে কোনোভাবে লাফ দিয়ে উঠে একটা দৌড় দিই, মানে একটা দৌড় দিয়ে আমি এলাকাটা পার হয়ে যাই, মানে এখান থেকে চলে যাই, এখানে আর না থাকি। আমি নিচের দিকে তাকিয়ে আছি, আমার বলতেছে, বলো আমার মেয়েটার উপরে তুমি এবং তোমার মা, তোমাদের এত হিংসা কেন? তোমরা আমার মেয়েটাকে এতটা হিংসা কেন করো? কী ইচ্ছা আমার মেয়েটার কাছে? আমি তখন বললাম, আঙ্কেল আমি চলে যাই। বলে, না তুমি চলে যাবা না, তুমি আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে যাও। আমার মেয়েটাকে নিয়ে তুমি এবং তোমার মায়ের এত হিংসা কেন? এবং আমি বললাম যে আঙ্কেল আমার কোনো কিছু বলার নাই, আপনি আমাকে মাফ করে দিন, আমি চলে যাই। এই বলে আমি তখন ওনার রুম থেকে ওনার অনুমতি ছাড়াই বেরিয়ে গেলাম। এরই মাঝে আমাকে আফসানা বার কল দিতেছে, আমি আফসানার কল রিসিভ করি না, কারণ আমি ওর কলটা রিসিভ করে ওকে কী বলবো, ওর কিন্তু বলার মতো কোনো ভাষা আমার নাই। কারণ অলরেডি ওর বাবার সাথে আমি এইমাত্র কথা বলে আসছি, উনি জেনে গেছে যে আমি ওনার সন্তান। কারণ আমি আফসানার সাথে কিসের কথা বলবো, ওর সাথে কথা বলার মতো কোনো ভাষা নাই। আমি কান্না করতেছি এবং অনেকক্ষণ ধরে আফসানার কল আমি কল রিসিভ করি না। তারই প্রায় আধা ঘন্টা পরে তখন ওই আফসানার বাবা শামশার আলী তখন আমাকে আবারও ফোন দেয়, এবং ফোন দিলে পরে 3টা ফোন দেয়, আমি 4র্থ ফোনে কলটা রিসিভ করি। পরে আমি বললাম, আঙ্কেল, ওরা আমাকে বলে, তুই একটু সাইডে এসে আমার সাথে একটু নীরবে কথা বলো তো, তুমি তো এখানে আমার অনুমতি ছাড়া, আমার সাথে কথা শেষ করা ছাড়া তুমি উঠে চলে গেলা, আর আমিও তোমাকে আটকাইলাম না, কারণ তোমার মনের অবস্থাটা ভালো ছিল না, আমি বুঝলাম, যার জন্য আমি তোমাকে চলে যেতে দিলাম, তুমি চলেও গেলা। তা তুমি যে চলে গেলা কোন সিদ্ধান্তে উপলব্ধ হয়ে, মানে কোন সিদ্ধান্ত নিয়ে তুমি এখান থেকে উঠে গেলা, এখন তুমি কি করবা? আমি তখন বললাম যে আঙ্কেল আমি আর কি করবো, আমার তো কোনো কিছু করার নাই, আপনি আমাকে দুনিয়াতে, আপনার অনুরোধে আমি দুনিয়াতে এসেছি, কিন্তু আপনি কোনোদিন আমাকে সন্তানের পরিচয় দেন নাই, আজকেও আপনাকে আমার আঙ্কেল করে ডাকতে হইতেছে। আমি তো আপনার মেয়ের চেয়েও বড় অসহায়, আপনি তো এটা বুঝেন নাই। উনি বলে, তুমি অসহায় না, তুমি বেঈমান, তুমি বেঈমান, আর বেঈমান বলেই তোমার যদি সৎ সাহস থাকতো, তুমি যদি সত্যিকারে বীর পুরুষ হইতা, তুমি আমার কাছে এসে নিজের বাবাকে দাবি করতা যে আপনি আমার বাবা, আমার সামনে এসে তুমি যদি আমাকে জড়ায়ে ধরতা, আমি তোমাকে কখনোই দূরে ঠেলে দিতে পারতাম না, কারণ তুমি আমার সন্তান এবং বৈধ সন্তান। কিন্তু তুমি সেটা না করে তুমি এমন একটা পথ বেছে নিয়েছো, যে পথ বেছে নেওয়ার কারণে আমি তোমার মাকে যতটা ঘৃণা করতাম, আজ আমি তোমাকে ঠিক ততটাই ঘৃণা করি। আমি তখন বললাম, আঙ্কেল
তা ঠিক আছে, ঘৃণা যেহেতু করার, আর কি করার আছে বা কি বলার আছে আমি রেখে দিই। উনি আমাকে বলে, না শান্ত, তুমি রাখো না, তুমি আগে বলো আফসানার সম্বন্ধে তুমি সর্বশেষ সিদ্ধান্ত কি নিয়েছো, মানে আফসানাকে নিয়ে তোমার প্ল্যানিংটা কি। আমি তখন বললাম, আঙ্কেল এখানে তো আর কোনো প্ল্যানিং থাকতে পারে না, প্ল্যানিংয়ের তো আর কোনো কিছুই নাই। আপনি আফসানাকে আমার কাছে বিয়ে দেবেন না, আর হিসাব করলে আফসানা তো আমার সৎ বোন। তো উনি বলে, এটা কি তুমি মানো? এটা কি যেটা মুখ থেকে বলেছে এটা কি অন্তর থেকে মানতে পারতেছেন? বলে, পারবো না কেন, যেটা সত্য সেটা তো আমাকে মানতেই হবে। উনি আমাকে বলে, তাহলে আমি আশা করব আজকের পর থেকে তুমি আর আফসানার সাথে কোনো যোগাযোগ করবে না, আফসানার সাথে তুমি কোনো কথা বলবে না, এবং এখানেই তোমার সাথে আফসানার মানে সমস্ত কিছু সমাপ্তি। এরপর থেকে তুমি কখনোই আফসানার সাথে কথা বলো, এটা আমি চাই না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, বলবো না। কিন্তু কোনোভাবেই না আমি আফসানাকে ভুলতে পারতেছি না, আমিও আফসানাকে ভুলতে পারি না, এবং একইভাবে আফসানা নিজেও আমাকে ভুলতে পারতেছে না। মানে দুজনের মাঝে তখন হিমালয় পরিমাণ কষ্ট বাসা বাঁধে। কোনোভাবেই আফসানাকে আমার মন থেকে আমি সরাইতে পারি না, এবং আফসানাও তার মন থেকে আমাকে সরাতে পারে না। দুজনেই গোপনে গোপনে ফোন করি, কান্নাকাটি করি। ও আমাকে অনেক ভালোবাসে এবং আমিও ওকে অনেক ভালোবাসি। দুজনের মাঝে এমন এক গভীর ভালোবাসার সম্পর্কর সৃষ্টি হয়েছে, একজন আরেকজনকে ছাড়া মরে যাওয়ার মতো অবস্থা। আমার কাছে তখন মনে হচ্ছিল যে প্রয়োজনে আমি ওই শামসার আলীকে খুন করে হলেও আমি আফসানাকে বিয়ে করব, কারণ আমি আফসানাকে ছাড়া বাঁচবো না, আমি আফসানাকে ছাড়া থাকতে পারতেছি না। আমার বুকটা মনে হয় ফেটে যাচ্ছিল, তখন আমি চিৎকার করে কান্না করতেছিলাম। আর ওই আপনার শামসার আলীও আমার সাথে কোনো যোগাযোগ রাখেন, আমার সাথে কোনো কথা বলে না, ওনার সাথে আমার সম্পূর্ণ রকমের কন্ট্রাক্ট বন্ধ। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমি আফসানাকে বললাম, আফসানা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার বাবা, তোমার পরিবার পরিজন, আর এখানে একটা বিষয় ভালো যে এই পর্যন্ত কিন্তু আফসানাকে ওর বাবা কিন্তু কিছুই বলে নাই। মানে শামসার আলী কিন্তু বলে নাই যে আমি ওর সাথে চিট করছি বা আমি ওর সৎ ভাই, বা আমার মায়ের নাম কিন্তু আফসানার কাছে বলে দেয় না। এই কাজটা কিন্তু উনি ভালো করছে। এরপরে আমি আফসানাকে বললাম যে তুমি আসো, আমি একদিন তোমার সাথে দেখা করব, এবং দেখা করার কথা বলে আমি একদিন ওর সাথে দেখা করার জন্য নোয়াখালীর একটা জায়গা সিলেক্ট করে ওখানে দেখা করার জন্য আসি। এবং আসার পরে আমি বললাম যে আফসানা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে চলে যাব। আমাকে বলে, দেখো এটা ঠিক হবে না। আমি বললাম যে অবশ্যই ঠিক হবে, আমার সাথে চলো। সেদিন আমি তাকে নিয়ে ওইখান থেকে তার মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে তাকে নিয়ে আমি ডিরেক্টলি চলে এসে আমার ওই কথিত নানার বাড়িতে, যে স্কুল মাস্টারকে আমি নানা বানিয়েছিলাম ওনার কাছে। এবং ওনার ঘরে আসার পর উনি আমাকে বলে, এই ঘরে তো তুই আফসানাকে নিয়ে থাকতে পারবি না, কারণ এখানকার লোকজন তোকে চিনে ফেলবে বা ধরে ফেলবে। আমার এক বন্ধু আছে, তার বাড়ি হচ্ছে ফেনীতে, তুই ফেনীতে চলে যা। এরপরে সেদিন রাতে আমি তখন আফসানাকে নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিই। রাত্র প্রায় 2:30 থেকে 3টার মধ্যে আমার ওই স্কুল মাস্টার নানার বন্ধুর বাড়িতে আমি তখন গিয়ে উঠি। এবং ওনার বাড়িতে উঠলে উনি আবার ফোন করে ওনার বন্ধুকে সব কিছু জানিয়ে দেয়। সেখানে গেলে পরে আমাকে তখন বলে যে তুমি বিয়ে করবা কিনা। আমি বলি, আমি বিয়ে করবো, বাট আমার একটু সময় লাগবে। আমি তখনও পর্যন্ত আফসানাকে বিয়ে করি নাই। যেদিন আমি আফসানাকে নিয়ে পালাইলাম, তার পরের দিনে শুরু হলো এক কিয়ামতের আলামত। মানে আমার বাড়িতে আমার বাবা আমার মাকে আমার নানু বাড়িতে প্রচুর পরিমাণে মারধর করে, আমার মায়ের গায়ে হাত তোলে, তিনি পুলিশ পাঠায় এবং পুলিশ দিয়ে আমার মাকে ধরে, আমার নানা ভাইকে ধরে, আমার অসুস্থ নানিকে ধরে টানা হেঁচড়া করে, এবং একটা পর্যায়ে আমার মাকে থানাতে নিয়ে যায়, আমার নানাকে থানাতে নিয়ে যায়, আমার নানিকেও নিয়ে যায়, কিন্তু নানি অসুস্থতার কারণে নানিকে নিতে পারে নাই। এবং আমার ওই কথিত যে নানা আমি বানাই স্কুল মাস্টার, ওই নানার কাছে বলে যায় যে শান্ত যদি 2 দিনের মধ্যে আমার মেয়েকে আমার বাসায় এনে না দেওয়া যায়, তাহলে কিন্তু আমি ওর মা এবং ওর নানার এমন অবস্থা করব যেটা ও চিন্তাও করতে পারবে না। অসুস্থ ওই নানার কথা যখন আমার মনে হলো, আমি দিনের পর দিন ওই নানার সাথে থাকতাম, রাতের পর রাত ওই নানার সাথে থাকতাম। নানার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ছোটোবেলায় নানার কাঁধে চড়ে আমি বড় হই। নানার স্মৃতিগুলো তখন আমার চোখের সামনে ভাসতে থাকে, মনের অজান্তে আমার চোখ দুটো তখন জলে ভিজে যায়। আমি তখন কান্না করতে করতে বললাম যে ঠিক আছে, যে যাই বলুক বা যেটাই বলুক, আমি আফসানাকে ফিরিয়ে দিব। এবং বাধ্য হয়ে তখন আমি 3 দিন পরে আফসানাকে ওর বাবার কাছে ফিরিয়ে দিতে বাধ্য হই। এবং আফসানাও বলে যে আমি তাইলে চলে যাই, আমি তোমার কাছে আবারও আসবো, তুমি টেনশন করো না, আমি যেভাবেই পারি আমার বাবাকে আমি ঠিক করে তোমার কাছে আমি আসবোই, তুমি বিশ্বাস রাখো, আমার কোনো ক্ষতি হবে না। এই বলার পরে আমি তখন আফসানাকে আমি তখন ওর বাবার কাছে দিয়ে আসলাম, যে কোনোভাবে ওর বাবার হাতে পৌঁছায় দিলাম। এবং ওর বাবার হাতে পৌঁছানি দেওয়ার পরে এরপরে আমার নানা এবং আমার মাকে তখন থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আমার নানা আর আমার মাকে থানা থেকে ছেড়ে দেওয়ার পরে আফসানার যত রকমের ভার্চুয়াল লাইন ছিল, মানে যত মাধ্যমে আমি ওর সাথে কথা বলতাম, মানে সবগুলা নাম্বারও আমার ব্লক করে দেয়।
আমি তখন বুঝে যাই যে অবশ্যই ওই শামশের আলী আফসানাকে সব কিছু সত্য কথা বলে দিয়েছে। আফসানাকে বলে দিয়েছে যে আমি ওর হিসাবে সৎ ভাই, এবং আমার পরিচয় সব কিছু বলে দিয়েছে। বলে দেওয়ার কারণে আফসানা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনি বিশ্বাস করবেন, আমি এতটাই ইমোশনাল হয়ে পড়ি, এতটাই কান্নাকাটি করি যে আমি একদিন আফসানাকে দেখার জন্য আমি নোয়াখালী ওই বাড়িতে পর্যন্ত যাই। আমার বাবা দারোয়ান দিয়ে আমাকে পিটে ওই বাড়ি থেকে বের করে। আফসানা আমার সাথে কথা বলে না। একবার যে আমার বাবা তখন আফসানার বিয়ে ঠিক করে ফেলে জামাল খান নামের একজন লোকের সাথে। নোয়াখালীতে ওই লোকটাও ব্যবসায়ী। ওই লোকটার সাথে তখন আফসানার বিয়ে ঠিক করে ফেলে, এবং বিয়ে ঠিক করে ফেলার পরে ওখানেই আফসানার বিয়ে হয়ে যায়। ওর বিয়েতে আমি খুব বেশি কষ্ট পাই, মানে এতটাই কষ্ট পাই যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার ভিতরটা মনে হয় ফেটে যাচ্ছিল। কিয়ামতের যন্ত্রণা কতটা ভয়ানক আমি জানতাম না, তবে আমার কাছে মনে হয় যে সেদিন আমি কিয়ামতের চেয়েও আরও বেশি যন্ত্রণা ফিল করেছি। আমি প্রচণ্ড রকমের কান্নাকাটি করেছি। একটা পর্যায়ে আফসানার বিয়ে হয়ে যায়। বিয়ের দিন সারাটা রাত আমি নেশা করি, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে কী করা যায়। এবং আফসানার বিয়ে হওয়ার ঠিক 1 থেকে 1.5 মাসের মাথায় আমি আফসানার যে ঘটক ছিল ওই ঘটকের মাধ্যমে এমন একটা খবর পেলাম, যেই খবরটা পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এটার চেয়েও বড় অস্ত্র আর কিছুই দুনিয়াতে হতে পারে না। জানতে পারলাম জামাল শেখ নামের যে লোকটার কাছে আফসানাকে বিয়ে দেওয়া হয়েছে, ওই লোকটাকে কোনোভাবে আমার কোনো পরিচয় দেওয়া হয়নি, বা আফসানার সাথে আমার প্রেমের গল্প, আফসানার সাথে আমার পালিয়ে যাওয়া 3 দিন আমরা একসাথে থাকা, এই বিষয়গুলো ওই লোকটার কাছে বলেনি। এবং আমি ঘটকের মাধ্যমে এও জানতে পারলাম আফসানাকে যে জামাল খানের কাছে বিয়ে দিছে, ওই জামাল খান আফসানার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তাদের মাঝে প্রচুর ফাইটিং, মারামারি, খুব বেশি ঝামেলা হইতে আছে। মানে দুজনে আসলে অ্যাডজাস্ট হতে পারতেছিল না। কেন হতে পারতেছিল না সেটা আমি জানি না। একবার যে আমি তখন ওই জামাল খানকে একদিন ফোন করি, ওনার নাম্বারটা আমি ম্যানেজ করে ঘটকের মাধ্যমে ম্যানেজ করে আমি ওনাকে ফোন করি। ফোন করে আমি বলি যে দেখেন, শামশের আলী আপনাকে অনেক বড় ধোঁকা দিয়েছে, আপনার সাথে অনেক বড় বেইমানি করেছে। আপনি সহজ সরল মানুষ ছিলেন, শামশের আলীর চালাকি আপনি বুঝতে পারেন নাই। ওই শামশের আলী আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি জানেন এই আফসানার সাথে আমি 3 রাত এক খাটে ছিলাম। আপনি কি জানেন আমি আফসানাকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, আমাদের মাঝে অনেক সম্পর্ক হয়েছে, অনেক ধরনের সম্পর্ক, কিন্তু সত্যিকার অর্থে আফসানার সাথে আমার এই ধরনের সম্পর্ক কখনোই হয় নাই। পরে আমি বললাম আপনি আফসানাকে জিজ্ঞেস করেন যে 3 দিন একটা ছেলের সাথে পালিয়ে গেছিল কিনা। উনি আমাকে বলে আপনি কি শিওর বলতেছেন? আমি বললাম কোরআন শরীফটা এনে ওর হাতে দেন, এবং হাতে দিয়ে বলেন ওই কোরআন শরীফটা স্পর্শ করে বলতে যে একটা ছেলের সাথে 3 দিন পর্যন্ত পালিয়ে থাকে নাই। এটা বলার পরেই ঠিক তারই 2 দিনের মাথায় আফসানার ওই সংসারটা ভেঙে যায়। এবং শুধু ভেঙে যায় না, ওই লোকটা আফসানাকে মারে। আফসানার বাবার নামে, মানে শামশের আলীর নামে জামাল খান মামলা পর্যন্ত করে, প্রতারণা মামলা করে, এবং তাদের মাধ্যমে ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে গেলে পর আফসানা পুনরায় আবারও শামশের আলীর বাড়িতে চলে আসে, মানে শামশের আলীর বাসায় চলে আসে। আমি তখন পর্যন্ত নোয়াখালীতে বসে আছি, আর আমি যা যা করতেছি সব কিছু কিন্তু আমার মোবাইল ফোনের ক্রেডিটে। আমার মোবাইল ফোনের মাধ্যমেই আমি একে এর সাথে ধোঁকাবাজি করতেছি, ওর সাথে ধোঁকাবাজি করতেছি, প্রতারণা করতেছি, সবই আমি আমার মোবাইল ফোনের মাধ্যমেই করতেছি। এরকম করে তখন দিনের রাতগুলো কাটতেছিল, এন্ড আমি একটা ভালো দিনের অপেক্ষায় ছিলাম যে একটা ভালো দিন কবে আসবে। এইভাবেই সময়গুলো পার হতে হতে একটা পর্যায়ে আমি আফসানার সাথে কথাবার্তা বলার কোনো সুযোগ পাচ্ছিলাম না, যে কোথাও তার সাথে একটু কথা বলা যায় কিনা। তার জন্য আমি এতটাই পাগল হয়ে যাই, মানে এতটাই পাগল হয়ে যাই, আমি আপনাকে কি বলবো, যে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওকে বাসা থেকে জোর করে উঠে আনবো, এবং আমি আমার ওই নানার দোকানটা পর্যন্ত বিক্রি করে দেই। কিছু টাকা পয়সা এদিক সেদিক থেকে ঋণ টিন করে একদিন আমি সন্ধ্যার দিকে আফসানাকে কিডন্যাপ করি। ওদের বাসার ওইখান থেকে কিডন্যাপ করি, ওদের বাসার সামনে থেকে ওকে আমি কিডন্যাপ করি, এবং ওই কিডন্যাপের অনেক ঘটনা আছে, ওইদিকে না চাই, জাস্ট আমি ওকে কিডন্যাপ করি। এবং কিডন্যাপ করে আমি ওকে আপনার অনেক দূরে নিয়ে যাই, নোয়াখালী থেকে অনেক দূরে নিয়ে যাই, আমার যে কোনো একটা রিলেটিভের বাসায় নিয়ে যাই, এবং সেখানে নিয়ে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করি। ও আমাকে বলে যে দেখো, আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি আমার সাথে বেইমানি করছো। আমি তখন বলি আফসানা, আমি যাই কিছু করছি তোমাকে ভালোবেসে করছি, তুমি আমাকে মাফ করতে। আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করি। এভাবে দীর্ঘ 1 সপ্তাহের মতো কেটে যায়। আফসানার বাবা তখন রাস্তায় রাস্তায় আফসানাকে খুঁজতে থাকে, কোথাও থানায় যায় মামলা করার জন্য, এটা করার জন্য, ওটা করার জন্য, মানে বিভিন্ন জায়গায় আফসানাকে উনি খুঁজতে থাকে। তো এমন করতে করতে হঠাৎ করে একদিন আমার আম্মা অসুস্থ হয়ে পড়ে। আমার আম্মা মারাত্মকভাবে অসুস্থ। আমাকে হসপিটালে ভর্তি করানো হয়, এবং হসপিটাল থেকে আমাকে আমার নানা ভাই ফোন করে জানায় যে আম্মা নাকি বাঁচবে না, আম্মা হার্ট অ্যাটাক করছে। আমি তখন আফসানাকে যেখানে নিয়ে যাই সেই বাড়িতে আফসানাকে রেখে, মানে একরকম ওদের কাছে বন্দি রেখে, আমি তখন ওই দিন আপনার প্রায় বিকেলের দিকে 4টা থেকে 4:30টার মতো আমি তখন দৌড়ে ওইখান থেকে এসে আমি আমার মা যে হসপিটাল আছে ওই হসপিটালে যাই।
এবং হসপিটালে থাকা অবস্থায় হঠাৎ করে আমার কাছে খবর আসে আপনার রাত্র প্রায় 4টা থেকে 4:30টার মধ্যে ওই একই হসপিটালে নাকি আমার বাবাকেও ভর্তি করানো হয়েছে। যে হসপিটালে আমার মা ভর্তি হয়েছে ওই একই হসপিটালে আমার বাবাকেও ভর্তি করানো হয়েছে। তো আমার কাছে খবর আসে ওদের আমার যে লিঙ্ক ছিল লিঙ্কের মাধ্যমে খবর আসে। তো কেন এরকমটা হয়েছিল, তো আমি তখন খবর পাইলাম যে মানে আব্বাকে নাকি ছুরির আঘাত করা হয়েছে, খুব মারাত্মকভাবে আব্বাকে রাস্তার পাশে পাওয়া গেছে। আব্বাকে এনে হসপিটালে ভর্তি করানো হয়েছে। পরে এই হসপিটালে ভর্তি করানো হয়েছে, আমিও তখন ছিলাম। দেখা গেল সকাল হওয়ার পরে আব্বার অপারেশন হয়, কিন্তু আব্বুর মানে যে খাদ্য নালীগুলো ছিল এগুলো কেটে যায় এবং মারাত্মকভাবে ছুরির আঘাতে সে রাতে আমার বাবা মারা যায়। এবং বাবা যখন মারা যায় আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। মানে আমার মা তখন বেঁচে আছে, আমার বাবা মারা যায়। পরে আফসানাকে আমি যেখানে বন্দি করে রেখেছি সেখানে লোকদেরকে আমি ফোন দিয়ে বলি যে গতকালকে রাতে আফসানার বাবা মারা গেছে, আমি ওনাকে কবরস্থানে নিয়ে যাচ্ছি, তোমরা আফসানাকে ছেড়ে দাও বা আফসানাকে চলে আসতে বলো। তো আফসানাকে ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে আফসানা তার বাবার লাশ দেখার জন্য নোয়াখালী শহরে আসে নাই। আফসানা ডিরেক্টলি তাদের ওই থানার আন্ডারে যে পুলিশ স্টেশন আছে ওই পুলিশ স্টেশনে গেছে। এবং আমার বাবা যেদিন মারা গেছে, বাবার লাশ দাফন করার কথা ছিল বিকাল 4টা বাজে, ওই দিন দুপুরেই আমার বাবার ওই বিল্ডিংয়ের সামনে থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আমি জানতে পারি আফসানা নিজে বাদী হয়ে আমার নামে মামলা করে যে আমি ওর বাবাকে হত্যা করেছি। সৎবোনকে বিয়ে করতে আমি আমার বাবাকে হত্যা করি, এই মামলায় তখন পুলিশ আমাকে জেলে নিয়ে যায়। এবং জেলে নিলে পরে আমি সেই মামলায় সাজা প্রাপ্ত হয়ে আমি সাজায় ভুগি। যে আমি তো আমার বাবাকে হত্যা করি নাই, আমি তো আমার বাবাকে কোনোভাবেই হত্যা করিনি। তো আমি জানি যে আমি আমার বাবাকে হত্যা করি নাই। বাবা কিভাবে মারা গেল? আমার মা বারবার আমার কাছে আসতো, আমার নানা আসতো, আমি ওদেরকে বলতাম যে দেখেন আমি খুন করি নাই, এটা মিথ্যা কথা। এবং একটা পর্যায়ে আমি যে একজন স্কুল মাস্টারকে আমার নানা বানাইছিলাম, আমার কথিত নানা, ওই নানার নানি একদিন আমাকে দেখতে আসার পরে আমি তাদেরকে বলি যে আমি তো আমার বাবার শামসার আলীকে খুন করি নাই, কিন্তু তারপরে আমার নামে খুনের মামলা হয়েছে। তো এরই মাঝে প্রায় আমার কিন্তু সাজা হয়ে যায় এবং সাজা হয়ে যাওয়ার পরে আমার এই মামলাটা তখন আমার ওই কথিত স্কুল নানা তার এক ছাত্র তখন অনেক বড় মাপের একজন লয়ার হয় ঢাকা জজ কোর্টের, ওই লয়ারের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে পরে ওই লয়ার তখন আমার মামলাটা নিয়ে যায়। ওই লয়ার আমার মামলাটা নিয়ে মামলাটা নিয়ে নাড়তে শুরু করে এবং আস্তে আস্তে করে দেখা গেল সত্যটা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করে। তখন আমি ওকে নোয়াখালী থেকে যেহেতু আমার সাজা হয়ে যায় আমাকে ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি তখন থাকি। ওইখান থেকে আমার ওই স্কুল মাস্টার নানার বন্ধু তখন দীর্ঘ প্রায় 7 মাস প্রায় বছর খানিক হবে উনি মামলাটা নিয়ে নাড়ায় এবং নাড়াচাড়া করার একটা পর্যায়ে উনি মামলাটার সত্যতা বের করতে সক্ষম হয় কয়েকটা সিসিটিভির ফুটেজে, যে আমার বাবা যে জায়গায় হত্যা হয়েছিল সে জায়গায় মূলত আমার বাবাকে হত্যা করেছিল কিছু হচ্ছে কি আপনার চিন্তাইকারী, যেগুলো লোকাল চিন্তাইকারী আমার বাবা টাকা নিয়ে কখনো এখানে দৌড়াচ্ছে ওইখানে দৌড়াচ্ছে, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে আফসানাকে ছুটানোর জন্য, আফসানাকে ছুটিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। এবং ওই পর্যায়ে ওই চিন্তাইকারী আমার আব্বাকে ধরে এবং ধরে ছুরির আঘাত করে এবং সেখান থেকে আমার আব্বা অজ্ঞান অবস্থায় এখানে পড়ে থাকে। আমার বাবার শরীরের প্রায় সব রক্ত রাস্তায় ঝরে যায়। এরপরে অচেতন অবস্থায় ওখানকার মানুষ আমার আব্বাকে পাইপিয়ে হসপিটালে ভর্তি করে, সেখানে আমার আব্বা মারা যায়। এই সত্যতা আমার স্কুল মাস্টার নানার ছাত্র তখন এই বিষয়টা বের করতে পারে, তিনি অনেক বড় মাপের একজন লয়ার এবং তিনার মাধ্যমে আমি তখন বেকসুর খালাস পাই। উনি এই মামলাটা আপিল করে আমাকে বের করে, আমি ওখান থেকে বের হই। কিন্তু আমি বের হওয়ার পর আমার মা খুব বৃদ্ধ হয়ে যায়। আমি যেদিন বের হওয়ার ঠিক 1.5 মাসের মাথা আমার মা মারা যায়। আমার এর আগে আমার নানি মারা যায়, শুধু আমার নানা বেঁচে থাকে। আমার নানা খুবই বৃদ্ধ, নানা বেঁচে থাকে, আমার মা মারা যায়। এবং মা মারা যাবার পরে আমার নানা তখন খুব অবস্থা খারাপ, নানাকে হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগতেছে। ভাগ্যের এমনই নির্মম পরিহাস যে আমার মা মারা যাওয়ার ঠিক 4 মাসের মাথায় আমার নানা ভাইও মারা যায়। আমি তখন বড্ড একা হয়ে পড়ি, এই পৃথিবীটা তখন আমার কাছে বিষাদের মতো লাগে। এবং এরই মাধ্যমে আফসানা তার যে কোনো একজন লোকের মাধ্যমে আমাকে একটা খবর পাঠায়, যে খবরটা শোনার পরে আমি চমকে উঠি। আফসানা আমাকে বলে তার নামে তার বাবা যে 6 তলা বিল্ডিংটা দিয়েছিল, মূলত তার বাবা তার নামে 6 তলা দেয়নি, তার বাবা তার নামে দিয়েছিল 3 তলা, আর বাকি 3 তলা বাবা আমার নামে দলিল করে দিয়েছে।
আমি যখন বাবার সামনে গিয়েছিলাম, বাবার সামনে কথা বলেছি, তখনই তিনি সম্পদগুলো ভাগাভাগি করেছে। এর আগে তিনি তার সম্পদের কোনো অংশ এই কারণে দেয়নি। আমি যে বিভিন্ন লোকের কাছে শুনতাম আফসানা নামে সম্পদ দিয়ে দিয়েছে এবং আফসানা বিলে আমার বাবা বানিয়েছে, তার মানে এই সমস্ত প্রপার্টি আফসানা নামে দিয়ে দিয়েছিল। এটা আসলে মিথ্যা ছিল। আমার বাবা তার প্রপার্টির কোনো অংশ এই কারণে দেয়নি। যেদিন বাবার সাথে আমার দেখা হয়, বাবার সাথে আমার কথা হয়, এরপর বাবা আমার জন্ম নিবন্ধন, আমার ভোটার আইডি কার্ড এগুলো বের করে বাবা নিজে আমার নামে তখন সম্পত্তিগুলো দিয়ে দেয়। এটা বাবা আমাকে বলেনি, 3 তালা আমাকে দেয় এবং 3 তালা আফসানাকে দেয়। যে 3 তালা বাবা আমাকে দিয়ে দেয়, ওই 3 তালায় তো আমি কখনো যেতে পারবো না, আমি আফসানার সামনে কখনো পড়তে পারবো না। এই সব কিছু মনে হবার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি তো নোয়াখালীতে থাকবে না, এখান থেকে চলে যাব। পরে আমার নামে যে 3 তালা ছিল, ওই 3 তালা আমি তখন বিক্রি করে দিই এবং 3 তালা বিক্রি করে সর্বপ্রথম আমি ইউরোপের দেশ ফ্রান্সে যাই। 3 তালা পুরোটা বিক্রি করি, বিক্রি করার পরে ফ্রান্সে চলে যাই এবং ফ্রান্সে দীর্ঘ 1.5 বছর থেকে আমি একটা সময় কানাডায় যাই এবং এখন আমি কানাডাতে আছি এবং খুব ভালো আছি। আমি বিয়ে শাদী করি নাই এবং আমার যেই বোন বলেন বা প্রেমিকা বলেন বা বউ বলেন, যাই বলেন, আফসানাও বিয়ে করেনি। আমি যে লোকের কাছে 3 তালা বিক্রি করেছি, সেই লোক 3 তালা দেখাশোনা করে এবং নিচের ওই 3 তালা আফসানা ভাড়া দেয় এবং ভাড়া দিয়ে ও এখনও আছে। ওর এখন বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়েছে, আমরা দুজনেই প্রায় মধ্যবয়স পেরিয়ে গেছি। আপন ভাই, আমি আপনার গল্পগুলো শুনি, কানাডার মাটিতে এমন কোনো দিন নেই আপনার গল্প